পশ্চিমবঙ্গে উপনির্বাচন বলে কিছু হয় না। হয় কি পশ্চিমবঙ্গে উপনির্বাচন বলে কিছু? আপনার মনে হয় কোনো বিধানসভায় ফেয়ার ভোট হলে 1,40,000 ভোটে জিততে পারে? তাহলে সেই বিধায়ককে তো এনে মুখ্যমন্ত্রী করা উচিত। কারণ মমতা ব্যানার্জি তাকে বিধায়ক হওয়ার জন্য দুবার ভোটে দাঁড়াতে হয়। একবার নন্দীগ্রামে হারে নেড়ে ভবানীপুরে এসে জিততে হয় তাকে। তাও তিনি 1,40,000 ভোটে কোনোদিন জিততে পারেনি তার জীবনে, সাংসদ ভোটেও জিততে পারেনি, বিধানসভা দূরের কথা। প্রসঙ্গ হচ্ছে নাচতে না পারলে উঠোন বেঁকা। কালকে থেকে যখন থেকে ফলাফলটা দেখেছি তারপর থেকে এটাই মনে হয়েছে। রাজ্যে নির্বাচন হয় বারবার, ফলাফলও আসে, এবং অন্য রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখলে সেই রাজ্যের ফলাফলের সঙ্গে বেশ খানিকটা পার্থক্য হয়ে যায় এই পশ্চিমবঙ্গে। ঠিক কেন হয় সেটা বিশ্লেষণ করবে আমাদের প্যানেলিস্টরা রয়েছে। কিন্তু এ রাজ্যের ফলাফলে জয় আসে, আবার পরাজয়ও আসে। সেই পরাজয়কে কতটা গভীরভাবে আলোচনা করা যেতে পারে এবং কতটাই বা প্রকাশ করা যেতে পারে ব্যর্থতাগুলি, সেই নিয়ে আমাদের আজকে একদম নির্বাচনী জোর টক্কর থাকবে। তৃণমূলের থেকে শুভম দাস রয়েছে এবং পাশেই বিজেপির থেকে প্রণতি রয় রয়েছে। আমার ঠিক বাম দিকে রয়েছে নীলাভ ব্যানার্জি কংগ্রেস থেকে, এবং ঠিক তার পাশে সিপিআইএম থেকে মনীষা সুর। এই হচ্ছে আমাদের প্যানেলিস্ট। আমি প্রথমেই একটু ঠিক ব্যর্থতা কি কোথায় এবং সমস্তটাই আমরা একটু জেনে নেব সিপিআইএম এর পক্ষ থেকে মনীষা সুরের কাছ থেকে। ছাত্ররা মানে ছাত্র যুব তারা প্রত্যেকটা সময় এই কার্নিভেলে ছিল, সাধারণের সাথে মিশেছিল। এই কার্নিভেল কিন্তু বামেদের ছিল না। আমি এটা পয়েন্টটা নোট করতে বলবো যে আমরা কার্নিভেল করেছি, শুধু একা নয়, আমাদের সাথে সাধারণরা করেছে, আমরা তার মধ্যে ছিলাম। এই সাধারণরা কাকে কখন কোথায় ওঠাবে কোথায় নামাবে সম্পূর্ণ মানুষের কাছে। মানুষ বুঝতে পারলে তাহলে আজকের দিনে হয়তো আমরা এতটা লড়াই করার পর এতটা পিছিয়ে থাকতাম না। আমরা আমাদের সমস্ত জায়গায় যেখানে যতটুকু এফোর্ট দেওয়া সেটা দিয়ে চলেছি। কিন্তু তারপরেও আমি বলবো যে আজকে যে জায়গাগুলোতে উপনির্বাচন হয়েছে সেগুলো কিন্তু আমাদের এই আরজিকর ইস্যু নিয়ে উত্তাল হলেও একদম কলকাতা থেকে অনেকটা দূরে, এতটা টাচে কিন্তু তারা নেই। নৈহাটি ছিল, কিন্তু নৈহাটিতেও সেখানে আমাদের খুব একটা যে উঠেছি চ্যালেঞ্জের বা দাঁড়ানোটাই একটা চ্যালেঞ্জের, বাদ বাকি সবাই সবটা জানে। আমি প্রণতির কাছে চলে যাব, একটু বিজেপির প্রণতির কাছে যেতে চাইবো, এবং আমি বাইরের রাজ্যগুলি থেকে ভোট এবং তার মহারাষ্ট্রের রেজাল্ট আমাদের সামনে এসছে। এই মুহূর্তে পরিষ্কার সে রেজাল্ট, কিন্তু এই রেজাল্টের ছিটে ফোটাও পশ্চিমবঙ্গে নেই। কুণাল ঘোষ ঠিক যেমনটা বলেছিলেন 6-6, একেবারে আমরা দেখলাম তার ম্যাজিক, বলা এবং কাজ এক। দেখো, কথাটা তুমি ক্লিয়ার করে দিলে যে সেটা মহারাষ্ট্রের নির্বাচনে এত ভালো ফল করলো বিজেপি, সেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা করতে পারিনি, কারণটা এটা বাংলার সাধারণ মানুষ জানে পশ্চিমবঙ্গে উপনির্বাচন বলে কিছু হয় না। হয় কি পশ্চিমবঙ্গে উপনির্বাচন বলে কিছু? যদি হয় তাহলে আমি বলবো যারা এই 6টা উপনির্বাচনের রেজাল্ট নিয়ে আনন্দ করছে, এই হোলি খেলার মতন আবির খেলছে, এত কিছু করছে, আমি বলবো একটি মাত্র সিট বাদে বাকি সিটগুলো তো তৃণমূলেরই ছিল। তাহলে তৃণমূলে তো আনন্দ করার কি আছে? তাদের সিট তারাই পেয়েছে। তাহলে কি কোথাও যেন সাধারণ মানুষের এই প্রতিবাদ বাইরে বেরিয়ে আসাকে ভয় পেয়েছিল? তারা ভয় পেয়ে তারা কি ভেবেছিল যে মানে উপনির্বাচনে তারা ফলাফল ভালো করতে পারবে না, এবং আশানুরূপ ফলাফল হয়েছে বলে এখন কি তারা আনন্দে ভাসছে? আমি এই প্রশ্নটাই সাধারণ মানুষকে করতে চাই যে কোথাও যেন বাংলার মানুষ এই শাসক দলকে ভয় পাইয়ে দিয়েছিল উপনির্বাচনে, সেটা আমরা বুঝতে পারলাম। এই উপনির্বাচনের পরেই কিন্তু আরো একটা চ্যালেঞ্জ। তৃণমূল মুখপাত্ররা পরিষ্কার একেবারে একের পর এক পরিষ্কার 250 আসন নিয়ে 2026-এ আবার সরকার গড়বে। সেই জায়গায় বিজেপি কতটা সাংগঠনিকভাবে প্রস্তুত? আমি বলছি 250 চ্যালেঞ্জ তো এখন থেকে। দেখো, 250 চ্যালেঞ্জ এসব ভাওতা, এসব কুণাল ঘোষের মতন বক্তারা এসব ভাওতা দিয়ে থাকে, এসব মার্কেটে চলবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উপনির্বাচনের রেজাল্ট কোনো কিছুতে আজ অব্দি এফেক্ট ফেলেনি। যে জায়গায় আমরা দাঁড়িয়েই আজকের এই আপনাদের সামনে এসছি, কথা বলছি, এই জায়গার যে সুষ্ঠু অবস্থা, একটা সম্মিলিতভাবে এভাবে মানুষ এগিয়ে চলছে তার প্রমাণ এই যে উন্নয়নের গতিকে আটকে দেওয়ার জন্য স্পিড ব্রেকার থাকে না রাস্তায়, এই আমাদের আশেপাশের বিরোধীদের কাজ হচ্ছে তাই। আজকে যদি এটাই সত্যি হয়ে থাকে যে কেন এই রকম নির্বাচন করবার দরকার নেই, যেরকমটা বিজেপি বললো যে নির্বাচনের নামে প্রশ্ন, তাহলে লড়েছেন কেন? ওয়াকওভার দিয়ে দেননি কেন? ছেড়ে দেননি কেন?
বলতেন এখানে উপনির্বাচন হয় না, আমরা উপনির্বাচন করবো না, আমরা লড়বো না, আমরা শক্তি ক্ষয় করবো না। আসলে বিষয়টা সেটা নয়। আমি আপনাদের বলছি, আপনারা পরিসংখ্যান মিলিয়ে দেখবেন, ভোট পার্সেন্টেজ দেখে দেখবেন, প্রত্যেকটা আসনে, শুধু মাদারিহাট আমরা জিতেছি তাই নয়, প্রত্যেকটা আসনে আমাদের ভোট বেড়েছে। প্রত্যেকটা আসনে আমাদের যেখানে ভোট পার্সেন্টেজ লাস্ট যে ভোট ছিল সেই ভোট থেকে বেড়েছে। আপনি মনে করে রাখবেন, আমাদের নির্বাচিত প্রার্থীরা যারা এই 6টা নির্বাচনে যারা লড়েছিল, তারা এর আগের কখনো কোনো এই বিধানসভার প্রার্থী ছিল না। তারা স্থানীয় সেই এলাকার নেতৃত্ব ছিল। তারা কেউ কোনো জায়গার সিআইসি হবে, কেউ কোথাকার জেলা প্রেসিডেন্ট হবে। প্রিয়াঙ্কা গান্ধী জিতলেন, আমি বলছি এ রাজ্যে তো তার সত্যি কোনো কণা মাত্র এলো কি? তৃণমূল যেমনটা বলছে একেবারে জয়, মমতা ব্যানার্জির আবেগ, অভিষেক ব্যানার্জির আবেগ, এই কথাগুলো বারবার উঠে আসছে। সত্যি কি তাই? মানুষের ভোটের প্রতিফলন ঠিক কতটা? আর এই রাজ্যে তৃণমূলের যে বক্তব্য, যে কংগ্রেস তো খুঁজেই পাওয়া যায় না। দেখুন, পরিষ্কার কথা, এখানে পরিষ্কারভাবে বলতে গেলে সিতাইতে তৃণমূল জিতছে 1,40,000 ভোটে, হারোয়াড় জিতছে 1,31,000 ভোটে। আপনি এত বছর সাংবাদিকতা করেন, আমরা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার মনে হয় কোনো বিধানসভায় ফেয়ার ভোট হলে 1,40,000 ভোটে জিততে পারে? তাহলে সেই বিধায়ককে তো এনে মুখ্যমন্ত্রী করা উচিত। কারণ মমতা ব্যানার্জি তাকে বিধায়ক হওয়ার জন্য দুবার ভোটে দাঁড়াতে হয়। একবার নন্দীগ্রামে হারেন, হেরে ভবানীপুরে এসে জিততে হয় তাকে। তাও তিনি 1,40,000 ভোটে কোনোদিন জিততে পারেনি তার জীবনে, সাংসদ ভোটেও জিততে পারেনি, বিধানসভা দূরের কথা। তাহলে সেখানে দাঁড়িয়ে কি করে সিতাইতে 1,40,000 ভোটে যেতে? যেখানে 6 মাস আগে লোকসভায় সেই বিধানসভায় 15,000 ভোটে তৃণমূলের লিড ছিল না। তাহলে এর থেকেই প্রমাণিত হচ্ছে, বা হারোয়ার ভোট, আমি আপনাকে একদম অঞ্চল ধরে ধরে বলছি, শাসন, ফলতি বেলেঘাটা, কীর্তিপুর, 1, 2, এই 4টে অঞ্চলে কোনো ভোট হয়নি। ভোটের দিন একটা এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আগের দিন রাত থেকে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে সন্ত্রাস চালানো হয়েছে। আমি বুথ ধরে ধরে, নম্বর ধরে ধরে বলে দিতে পারি, নাম ধরে ধরে বলতে পারি। ফলে এই ভোটটা, উপনির্বাচনটা কোনো মানদণ্ড না। আর মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির এত আবেগটা 6 মাস আগে লোকসভায় কাজে দিল না এই এলাকাগুলোয়। না, তুমি তো একটা সংবাদ না, তুমি তো নিরপেক্ষ, তুমি তো কোনো দল নও। তোমার মনে হচ্ছে না যে কোথাও কিছু একটা গলদ আছে? সেটা নির্বাচন নিয়ে কি কোনো অভিযোগ নেই? এই যে উপনির্বাচন হলো, কংগ্রেস অভিযোগ করলো, সিপিএম এর সেই জোরালো অভিযোগও নেই। অভিযোগ নেই, তার কারণ অভিযোগ করার জন্য অভিযোগ কাকে করব? অভিযোগ করার, আজকে আমি একজন আইনজীবী, বিচারক যদি দোষী হয় তাহলে কার কাছে বিচার চাইবো? এই একটা কথা আমার মনে হয় সাধারণ মানুষও বুঝবে। সাধারণ মানুষের মধ্যে যে ভয়ভীতি ঢুকেছে, আগে সেটাকে সরাতে হবে। তাদেরকে আরো ওপেন হতে হবে। তারা, আমরা যখন বাড়ি যাচ্ছি প্রচারে একরকম কথা বলছে, তারা যখন রাস্তায় আসছে তারা কিন্তু তখন অন্যরকম হচ্ছে। কেন হচ্ছে? মানুষের মুখ, মানুষের বক্তব্য কেন চেঞ্জ হবে? নিশ্চয়ই এই বাড়ি থেকে, আমার বাড়ি থেকে আসার মাঝখানে এতটা সময় নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে? সাধারণ মানুষদেরকে তো আমি বলবো, তোমাদেরকে একটা ওপেন কিছু করো। সাধারণ মানুষ যেখানে তাদের নিজস্ব বক্তব্য দিতে পারবে এবং নির্ভয়ে, আমাদের থাকতে হবে না। তারা তো কোনো দল করে না, অরাজনৈতিক বলে কিছু হয় না। যেটাকে তারা সমর্থন করে, সেই সমর্থনটা তাদের মতো করে তারা বলুক। মানুষ আরো বাকি 10 জন মানুষ জানুক, তাহলে তোমরা বুঝতে পারবে গলদ কোথায়। আমাদেরকেও এতবার ডাকতে হবে না তোমাদেরকে। আমি একটু বিজেপির কাছে যাব। কেন্দ্রীয় নির্বাচন সংস্থা বারবার এই এত ভুরি ভুরি অভিযোগ ওঠা সত্ত্বেও তারা কি স্টেপ নেয়? তারা কোথায় রিপোল করার অর্ডার দেয়? তারা ঠিক কি করে? মুখে তো কুলুপ, কোনো কথা বলে না। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায়, যেমনটা সিপিএম প্রশ্ন তুলে দিল যে এই কাকে অভিযোগ করব? অভিযোগ যেখানে করব সেখানেই তো আসল গলদ। কি বলবো? সম্পূর্ণটাই আমি মনে করি যাদেরকে দিয়ে নির্বাচন কমিশন কাজ করিয়েছে তাদের কাছে। আমি একদম শেষ প্রসঙ্গটা শেষ করব একেবারে শুভমকে দিয়ে, যে এই রাজ্যের সিপিএম এর ক্ষয়িষ্ণু অবস্থা, কংগ্রেসের ক্ষয়িষ্ণু অবস্থা, এটা সাংগঠনিক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তা বলে এই যে একটা এক নায়ক তন্ত্রের মতন করে চলা যে বিষয়টা, যে আমরাই সব, এটা করতে গিয়ে সিপিএম এরও এক সময় যে ঘটনা ঘটেছিল সেটা মনে থাকবে। সেই দিকেই যাচ্ছে না তো তৃণমূল। প্রসঙ্গ হচ্ছে, নাচতে না পারলে উঠোন বেঁকা। কালকে থেকে যখন থেকে ফলাফলটা দেখেছি, তারপর থেকে এটাই মনে হয়েছে। আপনি এখানে বলছেন এখানে সিপিএম এর প্রতিনিধি রয়েছে, বিজেপির প্রতিনিধি বলছে। আমি বলছি মোহাম্মদ সেলিম কোথায়? আমি বলছি সুকান্ত মজুমদার কোথায়? দিলীপ ঘোষ কি বলেছে আমরা সবাই তো জানি, সুজন চক্রবর্তী কি বলেছে আমরা তো সেগুলো জানি। তার আগে নিজেরা পর্যবেক্ষণ করুন। নাচতে তোমরা পারো না, আর উঠোন বেকার নামে দোষ দিলে হবে? প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করুন। আমি তো পাশে বিজেপির প্রতিনিধি রয়েছে, আমি বলছি এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন আপনার মধ্যে থাকবে। আপনি রাজ্যের ঘাড়ে দোষ ঠেললেন, পুলিশের ঘাড়ে দোষ ঠেললেন, ঠিক আছে। এর আগের 24-এর আমাদের লোকসভা নির্বাচনে কি হয়েছিল? সেই নির্বাচনটা তো সেইখানে কেন্দ্রীয় সংস্থা করেছে।
সেখানে তো সিকিউরিটিটা কেন্দ্রীয় সংস্থা দিয়েছে। তাহলে এখন বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সিকিউরিটি এজেন্সির সাথে হাত আছে, তো সেটা তো নয়। যখন যে বিষয়, আপনি শুনে রাখুন আমাদের দলের বক্তব্য, যে আমাদের যখন যে বিষয়ে অভিযোগ এসছে আমরা সেই বিষয়ে তদন্ত হয়েছে, দল সেখানে ব্যবস্থা নিয়েছে। যে কারণের জন্য আমাদের কোনো মন্ত্রীর নামে যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ আসে, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া শুধু নয়, দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাই যেখানে প্রশ্ন উঠবে সেখানে দেবে। এক না একতন্ত্রের কথা কোথায় বলছেন? মানুষ যদি এখন যদি অভিষেক ব্যানার্জির নামে এক ঝুড়ি অভিযোগের কথা বলতে পারি, তাহলে তাকে তো সরানো। যে বক্তব্য আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমারও বক্তব্য। আপনাকে প্রমাণ শুধু সামনে আনতে হবে, কোনো আদালত কোনো কোর্টে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই মধ্যমগ্রামের বুকেই আপনি শুধু একটা কাঠ রাখবেন, সেখানে এসে আমাদের নেতা ঝুলে যাবে। তাই স্বাভাবিকভাবে এক না একতন্ত্র বলবেন না, জিনিসটাকে যার যার দেখবার দৃষ্টিভঙ্গি। আপনি যেটাকে এক না একতন্ত্র বলছেন, সেটা আপামর মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর চোখ বন্ধ করে করা বিশ্বাস, ভরসা। আর যতবার বিরোধীরা বা কিছুটা মিডিয়ার লোকেরা বা কিছুটা হাইকোর্টের লোকেরা বা কিছুটা যারা ন্যারেটিভ তৈরি করে, তারা যতবার এই বিষয়ের ওপর অবিশ্বাস করবেন, এটাকে নিয়ে প্রশ্ন করবেন, তত দু হাত ভরে আশীর্বাদ বাংলার মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসকে করবে। এ তো শুধু শুরু। আগামী 2026 250 সিট মানুষ ঠিক করে দেবে। সেই বিষয়ে আমরা তো আর তোতা পাখি নেই, কুণাল ঘোষের মতো বসে নেই স্টেশনে ফুটব্রিজের ওপরে যে ওটা ভবিষ্যৎবাণী করে দেবো। কুণাল ঘোষ যেমন করছে সেই ভবিষ্যৎবাণী এবার আমরা করছি না, সেই ভবিষ্যৎবাণীটা মানুষ করবে। আর যে সমস্ত তৃণমূলের আজকা সাজকা এই সমস্ত ছেলেপেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, তাদের একটা কথাই বলবো, দুর্নীতি নিয়ে তো এত তারা কথা বলছে। দুর্নীতির দায় কাউকে পার্টি প্রথমে বের করেনি, চুরির দায় জেলে গেছে, তারপরে মুখ রক্ষার্থে মন্ত্রিসভা থেকে সরিয়েছে। তাও অনুব্রত মণ্ডল চুরির দায়, গরু চুরির দায় 2.5 বছর তিহার জেলে বসে থাকার পরেও তাকে কিন্তু পার্টি প্রেসিডেন্ট করে রেখেছে। ফলে মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। আর কাউকে বিপ্লবী ক্ষুদিরাম সেজে এখানে গলায় দড়ি দিয়ে ঝোলার প্রয়োজন নেই। তারা যদি দুর্নীতি করে থাকে, অবশ্যই করেছে, এটা মানুষের বিশ্বাস, তাদের ব্যবস্থা হবে বিচার ব্যবস্থার মাধ্যমে এবং আইন আদালতের মাধ্যমে। তার জন্য কাউকে আলাদা করে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে ভগৎ সিংও সাজতে হবে না, ক্ষুদিরাম বসুও সাজতে হবে না। যে গরুচোর সে গরুচোরই থাকবে, কয়লাচোর কয়লাচোরই থাকবে। বেশ 250 সিট, কি বলবো ছোট্ট করে। বিশেষ কিছু বলার নেই অ্যাকচুয়ালি। 250 সিট, এবারে দেখুন 250, 500, 300, 400 যাই হোক, সেটা ঠিক করার দায়িত্ব মানুষের। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা পাবো বা কংগ্রেস পাবে, ও জোটে পাবো, এই পাবো সেই পাবো, সেটাও মানুষের ভিত্তিতেই আমরা ভেবেছিলাম। তা মানুষ চাইলে সব সম্ভব। আবার যদি এমন ভাবে দুর্নীতির আড়ালে আবডালে যদি এভাবে নির্বাচন চলতে থাকে, তাহলে 250 কেন, 500ও সম্ভব। বেশ, এবার আমি প্রশ্নর দিকে যাব যে যে প্যানেলিস্টরা সম্মানীয় আমাদের সঙ্গে থাকলেন, তাদের কারোর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, যে এই বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি কে? যদি শুভঙ্কর সরকার হয়ে থাকে, তাহলে বিভিন্ন ঘটনার পর এখনো অধীর চৌধুরীর কাছে যাচ্ছে কেন? অধীর চৌধুরীর কাছে যাচ্ছে কেন? কে সভাপতি? প্রশ্ন তুলে দিন। কে যাচ্ছেন? মিডিয়া যাচ্ছে, মিডিয়া বলছে। মিডিয়া কেন যাচ্ছে? সেই চেয়ারটা ছেড়েছে না, আপনি তো প্রশ্নটা করেছেন, উত্তরটা শুনুন। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার সঙ্গে মিডিয়া গিয়ে কার বাইট নেবে তার কোনো সম্পর্ক নেই। অধীর চৌধুরী আমাদের নেতৃত্ব, অধীর চৌধুরী কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, অর্থাৎ সারা ভারতবর্ষ কংগ্রেসের নীতি নির্ধারক মন্ডলী তার সদস্য, এবং ঝাড়খণ্ডের তিনি পর্যবেক্ষক ছিলেন। এবং ঝাড়খণ্ডে যে অভূতপূর্ণ জয়, তার পিছনে তার ভূমিকা অনস্বীকার্য। বিগত 3 মাস ধরে তিনি ঝাড়খণ্ডের মাটিতে ইলেকশন ইনচার্জ হিসেবে পড়েছিলেন। ফলে সেইখানে দাঁড়িয়ে তিনি আমাদের নেতা হিসেবে তো কথা বলতেই পারেন দলের হয়ে। দলের হয়ে তো কথা আমিও বলছি, তার জন্য কি প্রদেশ সভাপতি হতে লাগে নাকি? রাজনৈতিক জ্ঞান শিক্ষা আগে সবার আগে দরকার। প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা আলাদা, আর মিডিয়ায় বাইট দেওয়া বা মিডিয়ায় দলের হয়ে কথা বলার ভূমিকা আলাদা। চেয়ারে কে না না, আপনি তো চেয়ারে ছাড়ার কথা বলছেন, আপনি যান দেখে আসুন চেয়ারে কে বসে আছে, তাহলে আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনাদেরও প্রয়োজন নেই, আপনাদেরও। আমি একদম বিতর্কে যাব না, যে উনি ডিফাইন করে দিলেন যে সত্যি যিনি চেয়ারে আছেন তিনি বলবেন এবং সাংগঠনিক দায়িত্ব, এর বাইরে যদি কোনো প্রশ্ন, সাংগঠনিক প্রশ্ন ছাড়া আর সেইভাবে কোনো এর প্রতি প্রশ্ন নেই। শুধু প্রশ্ন এটাই, বাংলার মানুষও ওদের দিকে তাকিয়ে অকুণ্ঠভাবে জানতে চায় একটাই, আর কবে। আমাদের একদম ইতি টানতে হবে এই অনুষ্ঠানে। আপনাদের নজর থাকুক নেশন ফার্স্টের নির্বাচনে এবং এই বাংলায়।